So, hello students, welcome to Vivas One Educational Foundation. তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি আমাদের এরিথমেটিক সিরিজ থেকে। সেই টপিকটির নাম হলো নাম্বার সিস্টেম, বা যাকে আমরা বাংলায় বলে থাকি সংখ্যা পদ্ধতি। ওকে, এই যে নাম্বার সিস্টেম, বুঝতেই পারছো নাম্বারের কি রয়েছে সিস্টেম, অর্থাৎ সংখ্যাকে কত রকম উপায়ে আমরা বিভক্ত করতে পারি। এবং আমাদের ম্যাথসে স্পেশালি বলা ভালো, আমরা যেহেতু গভর্নমেন্ট জব রিলেটেড অঙ্কগুলো করছি, আমরা এখানে গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত অঙ্ক রয়েছে সেই সমস্ত অঙ্কগুলি করার জন্য আমাদের একটি খুবই ভাইটাল চ্যাপ্টার, যাকে আমরা এখানে বলছি নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করতে চলেছি। সংখ্যা পদ্ধতি অর্থাৎ ইংলিশে কি বলছি আমরা, নাম্বার সিস্টেম। অর্থাৎ সংখ্যাকে আমি কি বললাম, যে কত রকম উপায়ে আমরা কি করতে পারি, বিভক্ত করতে পারি। সেই সমস্ত পোর্শন গুলো আজকে আমরা দেখবো, যে কত রকম উপায়ে বিভক্ত করা যায় এবং কি কি ভাগ রয়েছে সংখ্যার। ঠিক আছে, সমস্ত ভাগ আমরা আজকে আমরা দেখতে পারবো এই ভিডিওতে। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে গণিতে বা অঙ্কে সংখ্যাই হচ্ছে শেষ কথা, তাই না? সংখ্যা ছাড়া যেমন অঙ্কের কোনো অস্তিত্ব নেই। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে সংখ্যার কন্টিনিউয়াস আমরা ব্যবহার করে থাকি, কন্টিনিউয়াসলি, তাই না? কন্টিনিউয়াস আমরা অ্যাপ্লাই করে থাকি সংখ্যাকে যে কোনো জায়গায় বাজারঘাট করা বলো বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সংখ্যার প্রয়োগ করে থাকি। তাহলে বুঝতেই পারছো যে এই নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারটি যে আজকে আমরা করছি, এই চ্যাপ্টারটি কতটা একটি ভাইটাল চ্যাপ্টার, তাই না? আমাদের এই সিরিজের মধ্যে, এরিথমেটিক সিরিজ থেকে। চলো আর দেরি না করে আজকে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখবে, এবং আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। ঠিক আছে, নাম্বার সিস্টেম একটি আমাদের ভাইটাল চ্যাপ্টার এবং এটি আমরা বলতে পারি একটি বড় চ্যাপ্টার। ওকে, এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রুলস দেখব, তার কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখব। ডিফারেন্ট রুলস বলতে আমি বলতে যাচ্ছি, এখানে রুলস যেমন রয়েছে সেই রুলস গুলি কিন্তু আমাদের দেখবো ডিফারেন্ট। ঠিক আছে, এতক্ষণ আমরা যে টপিকগুলো করে এসেছি এর আগে, সেই টপিকগুলো আমরা মোটামুটি রুলস গুলো যে দেখেছিলাম সেগুলা একটির সাথে আরেকটি লিঙ্ক ছিল। ঠিক আছে, এখানে সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারটি করার সময় আমাদের যে রুলস গুলি রয়েছে, আমাদের দেখবো যে রুলস, একটি রুলস থেকে আরেকটি যে রুলস আসছে বা আরেকটি যখন আমরা টপিক করব, সেই টপিকের যে রুলস হবে, দুটো রুলস কিন্তু ডিফারেন্ট। ওকে, কোন রকম লিঙ্ক কিন্তু আমরা সহজে দেখতে পারবো না। তো এখানে এই টপিকটি আমাদের ভাইটাল হয়ে যায় এই কারণে, এই রুলস গুলির জন্য স্পেশালি আমাদের একটু মনে রাখতে হয়। ওকে, চলো তাহলে দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো ফার্স্টে আমি সবার আগে আলোচনা করব যে নাম্বার সিস্টেম যেহেতু আমি শুরু করছি, নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সংখ্যা কত প্রকার সেটা আমি তোমাদের একটি একটি চার্টের মাধ্যমেই তোমাদের আমি দেখাচ্ছি সবার প্রথমে। ওকে, তো নাম্বার বা সংখ্যাকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করে থাকি। ওকে, নাম্বার বা সংখ্যাকে আমরা প্রথমত আমি কি করছি, দুটি ভাগে ভাগ করছি। প্রথমত আমি দুটি ভাগে ভাগ করছি সংখ্যাকে। একটি ভাগের নাম দিচ্ছি আমি এখানে রিয়েল নাম্বারস। ওকে, একটি ভাগকে নাম দিচ্ছি আমি রিয়েল নাম্বারস, আরেকটি ভাগকে নাম দিচ্ছি আমি এখানে ইমাজিনারি নাম্বারস। ঠিক আছে, সংখ্যা বা নাম্বার কে আমরা কি করলাম, ফার্স্টে দুটি ভাগে ভাগ করছি।
একটি ভাগ দেখো তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি বললাম এখানে কি রিয়েল নাম্বারস, তাই না? আরেকটি ভাগ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে আমাদের ইমাজিনারি নাম্বারস। ঠিক আছে, আমি দুটি ভাগে এখানে আমি তোমাদেরকে ভাগ করে দেখালাম। এবার এবার রিয়েল নাম্বারস যাকে আমরা বাংলায় কি বলি, আমি বাংলাটাও লিখে দিচ্ছি সাথে সাথে, বাস্তব সংখ্যা। ঠিক আছে, রিয়েল নাম্বারকে আমরা বাংলায় কি বলি, বাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বারকে আমরা বাংলায় বলি কাল্পনিক সংখ্যা। ওকে, রিয়েল নাম্বারকে আমরা বলি বাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বারকে আমরা কি বলি, কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, ফার্স্টে তোমরা এটা জেনে রাখো। এবার যে রিয়েল নাম্বার সে লিখেছি বাস্তব সংখ্যা, একেও আমরা মূলত দুটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি বলা ভালো, তাই না? প্রথম ভাগটি আমরা বলি যে রেশনাল নাম্বারস। ঠিক আছে, প্রথম ভাগকে আমরা কি বলি, রেশনাল নাম্বারস, বাংলায় আমরা বলে থাকি এটাকে মূলদ সংখ্যা। ঠিক আছে, বাংলায় আমরা কি বলি, মূলদ সংখ্যা, ইংলিশে বললে আমরা রেশনাল নাম্বারস বলে থাকি। আরেকটি পার্ট রয়েছে রিয়েল নাম্বারস এর, একটি পার্ট বললাম রেশনাল নাম্বার, আরেকটি পার্ট রয়েছে আমাদের কাছে ইররেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস এন্ড ইররেশনাল নাম্বারস। ইররেশনাল নাম্বারস কে আমরা বাংলায় বলে থাকি অমূলদ সংখ্যা। ঠিক আছে, ইররেশনাল নাম্বারকে আমরা কি বলি বাংলায়, অমূলদ সংখ্যা। ওকে, এটা আমরা প্রাইমারিলি রিয়েল নাম্বারকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে থাকলাম বা ভাগ করি, সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার রিয়েল নাম্বারস এর আরো ভাগ রয়েছে, আমি এক এক করে আসছি, আমি নেক্সট পেজে আমি আসবো এরপরে। তো ইমাজিনারি নাম্বার দেখো এই পার্টটি বাকি রয়ে গেছে। ঠিক আছে, ইমাজিনারি নাম্বারকে মূলত আমরা শুধুমাত্র একটি ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, একটি ভাগে ভাগ করি, সেটা আমরা বলে থাকি ভাগটিকে আমরা কমপ্লেক্স নাম্বারস। ভাগটিকে আমরা কি বলি, কমপ্লেক্স নাম্বার। বাংলায় কমপ্লেক্স এর বাংলা আছে জটিল, তো আমাদের হয়ে যাবে জটিল সংখ্যা। ঠিক আছে, কাল্পনিক সংখ্যাকে আমরা কি বলছি, ক্যাটাগরি করছি একটি ভাগে, সেটা ভাগটার নাম কি বললাম আমি, কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার যাকে বাংলায় আমরা কি বলছি, জটিল সংখ্যা। ওকে, আচ্ছা, এবার একটি ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে দিই। আমরা যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি করছি বা সংখ্যা পদ্ধতি যাকে আমরা বাংলায় বলছি, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলি আমরা যখন দেখব, আমাদের যে কোনো এক্সামেই বলো না কেন, এই নাম্বার সিস্টেম থেকে আমাদের শুধুমাত্র রিয়েল নাম্বারস থেকেই কোশ্চেন আসবে। ওকে, শুধু রিয়েল নাম্বার যে পার্টটি রয়েছে আমাদের, সেই পার্ট থেকে আমাদের কোশ্চেন দিবে। আমরা কখনোই পরীক্ষায় দেখবো না যে ইমাজিনারি নাম্বার থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, সাধারণত আমরা যে সমস্ত এক্সাম আমরা প্রিপারেশন নিচ্ছি ইন জেনারেলি, সে সমস্ত এক্সামে দেখবে কাল্পনিক সংখ্যা নিয়ে কোনো অঙ্ক দেয় না আমাদের। তো এটা আমাদের সিলেবাসের বাইরে রয়েছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো আমরা ইমাজিনারি নাম্বার নিয়ে বেশি কিছু আমরা এখানে ডিসকাশন করবো না। ইমাজিনারি নাম্বারকে একটি ভাগে ভাগ করা হয় কমপ্লেক্স নাম্বার, শুধুমাত্র আমরা এটাই জেনে রাখবো। ওকে, এবার যে পার্টটা আমি চলে আসছি এখানে, শুধুমাত্র আমরা রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করবো এখানে, যেহেতু আমাদের রিয়েল নাম্বার নিয়ে শুধুমাত্র কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, তো এবার আমি আসছি নেক্সট পেজে। তো তোমরা বুঝতে পারলে ফার্স্টে নাম্বার দুভাগে ভাগ করলাম। এবার আমি চলে আসি, দেখো এখানে লিখেছিলাম রেশনাল নাম্বারস, ইরেশনাল নাম্বারস, তাই না? এবার রেশনাল নাম্বারস যেটা আমি লিখেছি এখানে, যাকে বাংলায় আমি কি বলছি, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তাই না? রেশনাল নাম্বার যেটা আমি লিখেছি বা বাংলায় বলছি মূলদ সংখ্যা, এই রেশনাল নাম্বারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, কয়েকটি ভাগে। ঠিক আছে,
এই রেশনাল নাম্বারকে মূলত আমরা প্রথমে আমি বলছি দুটি ভাগে ভাগ করা হয়। মূলত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি এখানে। একটি ভাগকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টিজার্স, ঠিক আছে? ইন্টিজারকে বাংলায় আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা। ইন্টিজারকে বাংলায় কি বলি আমরা? পূর্ণ সংখ্যা। ওকে। আরেকটি ভাগ রয়েছে রেশনাল নাম্বারের, সেই ভাগটিকে আমরা বলে থাকি হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশনস, যাকে বাংলায় কি বলি আমরা? ভগ্নাংশ। ঠিক আছে? তো আমরা দুটি ভাগে মূলত ভাগ করে থাকি রেশনাল নাম্বারসকে। বুঝতে পারলে? ঠিক আছে? আচ্ছা, আরেকটি পার্ট ছিল আমাদের কাছে কি? ইররেশনাল নাম্বার, তাই না? এই পার্টটা আমাদের বাকি ছিল। এই ইররেশনাল নাম্বারে কোনো আমাদের আর কোনো ডিভিশন নেই, ঠিক আছে? ইরেশনাল নাম্বার একমাত্র ইরেশনাল নাম্বার হিসেবে থাকবে, সেটা আমি পরে আসছি কাকে বলে এবং এক্সাম্পলস নিয়ে, সেটা নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। রেশনাল নাম্বারকে ভাগ করা হয় মূলত দুটি ভাগে, আমি বললাম যে একটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, আর একটি কি বলছি আমি? ফ্র্যাকশনস বা ভগ্নাংশ। ওকে। ঠিক আছে, এই দুটি ভাগে মূলত আমরা ভাগ করে থাকি। এবার ইন্টিজার্স যে ভাগটি রয়েছে এখানে ভালো করে দেখবে। ইন্টিজারে যে ভাগটি আমি রেখেছি, এই ইন্টিজার কেও আমরা কি করি? মূলত তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি ভাগকে আমরা বলে থাকি হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, একটি ভাগকে আমরা বলে থাকি পজিটিভ ইন্টিজার্স, আরেকটি ভাগ আমরা বলে থাকি এখানে জিরো, বা যেটা আমরা অঙ্কের ভাষায় বলি শূন্য। ঠিক আছে? আরেকটি ভাগ রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজারকে বাংলায় বলি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিরোকে আমরা শূন্য বলি, দেখতেই পাচ্ছ শূন্য। ঠিক আছে? নেগেটিভ ইন্টিজারকে আমরা কি বলি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পজিটিভ ইন্টিজারকে আমরা কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যকে আমরা শূন্যই বলি। আর নেগেটিভ ইন্টিজার্সকে আমরা কি বলছি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ইন্টিজার্স এর বাংলা আমি কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা, অর্থাৎ সম্পূর্ণ যে সমস্ত নাম্বার, ঠিক আছে, কোনো রকম দশমিক থাকবে না, সে সমস্ত নাম্বারগুলো আমরা বলছি পূর্ণ সংখ্যা, ইংলিশে আমরা বলে থাকি ইন্টিজার্স। ঠিক আছে? এখানে আমি দেখো, আমি দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, বাংলা এবং ইংলিশ। আমাদেরকে দুটো ল্যাঙ্গুয়েজই জেনে রাখতে হবে। শুধু বাংলাটা জানলাম, ইংলিশটা জানলাম না, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে? যে কোনো এক্সামের জন্য। তো আমাদের যেহেতু এই চাকরির পরীক্ষার প্রস্তুতিতে প্রিপারেশন নিচ্ছি আমরা এখন, বা এই সেক্টরে রয়েছি, আমাদের বাংলার সাথে সাথে কিন্তু আমাদের ইংলিশটাকেও ভালো করে জেনে রাখতে হবে। ওকে। ইংলিশ টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে আমার। ঠিক আছে? চল, এবার নেক্সট আমি কি বললাম? তিনটে ভাগে ভাগ করলাম ইন্টিজার্সকে। ওকে। এবার এখান থেকে যেটি পার্ট আরো বেরিয়ে আসবে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স থেকে একটি পার্ট বেরিয়ে আসবে আমাদের, সেটা আমি লিখছি। পজিটিভ ইন্টিজার যে পার্টটি রয়েছে, পজিটিভ ইন্টিজার্স এর যে পার্টটি রয়েছে, সেই পজিটিভ ইন্টিজার যাকে আমরা কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে পজিটিভ ইন্টিজার যে পার্টটি রয়েছে, এখান থেকে আমরা দুটি পার্ট পেয়ে থাকি মূলত। এই দুটি পার্টকে আমরা একটি পার্ট বলে থাকি হচ্ছে পজিটিভ ইন্টিজার থেকে হোল নাম্বার। ঠিক আছে?
হোল নাম্বারস যাকে বাংলায় আমরা বলে থাকি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স থেকে আমরা একটি পার্ট পাচ্ছি হচ্ছে হোল নাম্বারস যাকে আমরা বললাম কি বাংলায় কি বললাম অখণ্ড সংখ্যা। আর একটি পার্টস পাচ্ছি যাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বারস, যাকে বাংলায় বলি আমরা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, একটি পার্টকে বললাম আমরা হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা, আরেকটি পার্টকে বলছি পজিটিভ ইন্টিজারে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা। ওকে, তো আমরা মোটামুটি নাম্বার সিস্টেম যত রকম ক্যাটাগরাইজ করা যায় আমি তোমাদেরকে বললাম। এবার ন্যাচারাল নাম্বারস এর আরো পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমি আস্তে আস্তে আসবো এখানে। ন্যাচারাল নাম্বারস আমি বললাম এখানে স্বাভাবিক সংখ্যা, তাই না? ন্যাচারাল নাম্বারকে মূলত আমরা আরো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমরা বলি ইভেন নাম্বার। ঠিক আছে, যাকে বলি আমরা জোড় সংখ্যা। ওকে, আমি নেক্সট পেজে আসছি তাহলে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারস আমি কি বললাম? ন্যাচারাল নাম্বারস আমি এই পার্টটা আরেকবার লিখছি এখানে, যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকেও আমরা কি করতে পারি, ক্যাটাগরাইজ করতে পারি। একটি আমি বললাম যে ইভেন নাম্বার। ঠিক আছে, যাকে বাংলায় বলি আমরা জোড় সংখ্যা। আরেকটি বলতে পারি আমরা অড নাম্বার। ঠিক আছে, যাকে বাংলায় বলি আমরা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার ন্যাচারাল নাম্বারকে আমরা ইভেন নাম্বার, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ওকে, এই প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ যে আমি ভাগ করছি বা এই যে স্প্লিট করছি, এই স্প্লিট গুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোন নাম্বার কোন নাম্বারের আন্ডারে পড়ছে। যদিও আমাদের পরীক্ষায় কখনো কোশ্চেন করবে না যে ন্যাচারাল নাম্বার আন্ডারে কতগুলি ভাগ রয়েছে এটার উত্তর দাও বা কি কি ক্যাটাগরিজ রয়েছে। ঠিক আছে, এরকম করে কোনোদিন কোশ্চেন করে না। তাও আমাদের জেনে রাখতে হবে, যেহেতু আমরা অঙ্ক নিয়ে পড়াশোনা করছি এখন, অঙ্কর আমাদের চর্চায় রাখতে হবে, তার জন্য আমি বলছি একটু মনে রাখলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, যে কতগুলি ক্যাটাগরি নাম্বার রয়েছে আমাদের এবং নামগুলো কি কি, বাংলা নাম এবং সাথে ইংলিশ নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ন্যাচারালকে আমি বললাম ইভেন নাম্বার, জোড় সংখ্যা যাকে বাংলায় বলছি, এবং অড নাম্বার মানে বিজোড় সংখ্যা আমি বাংলায় বলছি, দুটি ভাগে ভাগ করা যায়। এবার ইভেন নাম্বার এবং অড নাম্বার এই দুটি নাম্বার মিলিয়ে, এবার ভালো করে শুনবে, ইভেন নাম্বার এবং অড নাম্বার এই দুটি নাম্বার মিলিয়ে আমরা একটি নাম্বার পাই এখানে আমাদের এই নাম্বার সিস্টেমের মধ্যে, যাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি নাম্বার, যাকে বাংলায় আমরা বলে থাকি হচ্ছে মৌলিক সংখ্যা। সেটি আমরা কি বলে থাকি? মৌলিক সংখ্যা। ঠিক আছে, ইভেন নাম্বার এবং অড নাম্বার দুটি নিয়ে আমাদের কি আসে, প্রাইম নাম্বার আসে, মৌলিক সংখ্যা আমরা বলে থাকি। ঠিক আছে, আরেকটি নাম্বার রয়েছে প্রাইম নাম্বারের সাথে সাথে, সেটা নাম্বারটাকে আমরা বলে থাকি হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে আমরা বলবো এখানে যে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা এবং অড নাম্বার মানে যাকে আমরা কি বলছি, বেজোড় সংখ্যা, দুটিকে যদি মিলাই আমি দুটি থেকে একটি পার্ট পাচ্ছি হচ্ছে প্রাইম নাম্বার এবং কি পাচ্ছি আমরা, কম্পোজিট নাম্বার।
একটি পাচ্ছি আমরা প্রাইম নাম্বার, একটা পাচ্ছি আমরা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, দুটি আমরা নাম্বার পেয়ে থাকি। এবার প্রাইম নাম্বারকে আমি কি বললাম বাংলা, এখানে মৌলিক সংখ্যা বলেছি, একটিকে বলছে মৌলিক সংখ্যা। কম্পোজিটকে আমরা বলে থাকি বাংলায় হচ্ছে যৌগিক সংখ্যা। প্রাইমকে আমরা বলে থাকি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেমকে আমরা কত ভাগে বা নাম্বারসকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, আমাদের নাম্বারের সিস্টেম সেটা কিরকম দেখতে আমরা এখানে এইমাত্র এখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই যে নাম্বারসে যত রকম পার্ট করে লিখেছি আমি এখানে, সমস্ত পার্টই কিন্তু আমাদের কাছে এখানে ভেরি 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 ইম্পর্টেন্ট একটি পার্ট। ওকে, তাহলে নাম্বারকে কত ভাবে ক্যাটাগরাইজ করা যায়, কত ভাগে বিভক্ত করা যায় তোমরা দেখতে পারলে, এবং কতগুলি আমরা নাম্বারস রয়েছে সে সমস্ত নাম্বারসও জানতে পারলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের এই পার্টটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি নেক্সট যে পার্টটি আসবো সেটা হচ্ছে, এখন আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ করে, যে আমরা রেশনাল নাম্বারস, এটা কি বললাম আমরা, রিয়েল নাম্বারস এবং ইমাজিনারি নাম্বারস, তাই না? সবার প্রথমে আমরা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার আন্ডারে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার, সেটা নিয়ে সবার আগে ডিসকাস করছি। ঠিক আছে, তো সবার আগে বলে দিই, আমি যেহেতু রিয়েল নাম্বারস দিয়ে স্টার্ট করছি, ফার্স্টেই আমরা হেডিং দেবো এখানে, 1 নম্বর পয়েন্ট দিচ্ছি আমি ফার্স্টে, সেটা হচ্ছে আমরা বলবো এখানে রিয়েল নাম্বারস, যাকে বাংলায় আমরা কি বলছি, বাস্তব সংখ্যা। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এটির মান আমরা এখানে এখন আমরা দেখবো যে এর বাস্তব সংখ্যাটা কি। ঠিক আছে, এবার এখানে আমি কি বলবো তোমাদেরকে, সংখ্যার এক্সাম্পল গুলো বলছি এবং তার কিছু কিছু ডেফিনেশনও আমি তোমাদের বলতে পারি। আচ্ছা, দেখে নাও ভালো করে তাহলে। রিয়েল নাম্বারস কাদের বলি আমি, ভালো করে শুনবে তোমরা, যে বাস্তব সংখ্যা কাদের বলা হয়, যে সমস্ত সংখ্যাকে আমরা কি করতে পারি, আমাদের যে নাম্বার লাইন রয়েছে, অঙ্কের নাম্বার লাইন বা সংখ্যার যে লাইন রয়েছে, মানে বলতে বলা ভালো, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সংখ্যাকে কি করতে পারি, একটি লাইনের মধ্যে লিখতে পারি, তাই না? নাম্বার লাইন যাকে আমরা বলে থাকি, সংখ্যার রেখা রেখা আমরা বলে থাকি, তাই না? সেখানে এই যে নাম্বার লাইনের মধ্যে আমরা কি করি, সবগুলো সংখ্যা লিখি, 0, +1, +2, +3, +4, এরকম করতে করতে যে আমরা আপ টু কত অব্দি যে যাই আমরা, ইনফিনিটি অব্দি, তাই না? প্লাস ইনফিনিটি দিয়ে আমরা প্রসিড করি এবং যার কোনো শেষ নেই, তার মানে আমরা কাউন্ট করে কোনোদিনও শেষ করতে পারবো না। এবং বাদিকে কি থাকে আমাদের কাছে, -1 থাকে, -2 থাকে, -3 থাকে, -4 থাকে, এইভাবে চলতে চলতে আমাদের আপ টু কত অব্দি যাই আমরা, মাইনাস ইনফিনিটি অব্দি আমরা প্রসিড করি, তাই না? তো এইভাবে যে আমরা প্রসিডটা করছি, এই যে লাইনটাই রয়েছে, এই লাইনটিকে আমরা কি বলে থাকি এখানে অঙ্কে, আমরা নাম্বার লাইন বলে থাকি। ওকে, এই লাইনটিকে আমরা কি বলি, নাম্বার লাইন বলে থাকি। এবার এই নাম্বার লাইনের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলি তোমরা দেখতে পাচ্ছ বা রয়েছে, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস বলে থাকবো। ঠিক আছে, এবার তোমরা দেখো এখানে যে 1 থেকে যে 2 হয়েছে, 2 থেকে যে 3 হয়েছে, এই যে নাম্বারগুলো দেখো এক এক করে যে বৃদ্ধি পাচ্ছে, 1 এর মাঝখানেও কিন্তু অনেকগুলো নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলোকে আমরা কি বলি, দশমিক সংখ্যা বলি। যেমন সাপোজ আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি 1 আর 2, ঠিক আছে, 1 এর পরবর্তী সংখ্যা যদি দশমিক সংখ্যা হয়, সেটা আমরা বলে থাকবো এখানে 1 এর পরবর্তী দশমিক সংখ্যা সেটা হচ্ছে 1.1, তার পরবর্তী দশমিক সংখ্যা হচ্ছে 1.2, তার পরবর্তী দশমিক সংখ্যা 1.3, তার পরবর্তী দশমিক সংখ্যা 1.4, তার পরবর্তী 1.5, এইভাবে 1.6, 1.7, 1.8, 1.9, তারপরে গিয়ে আসে আমাদের +1, মানে আরো কি করছি, 0.1 অ্যাড করছি, সেখান থেকে আসে আমাদের 2,
তার মানে 1 থেকে 2 অব্দি আমরা যে প্রসিডটা করছি এখানে, তার মাঝখানে দেখো আরো কতগুলোই নাম্বার রয়েছে, 1 থেকে 9টা নাম্বার আমাদের রয়েছে এখানে। ঠিক আছে? অর্থাৎ 1 থেকে 2 অব্দি যে আমরা প্রসিডটা করলাম, বা 1 থেকে 2 আমাদের যে নাম্বার লাইনের মধ্যে যে নাম্বার দুটি রয়েছে, +1 +2, সেই 1 থেকে 2 কেও আমরা কি করছি, আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেভাবে যদি আমি বিভক্ত করি বা স্প্লিট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আরো 1 থেকে 2 এর মধ্যে 9টি আমাদের আরো সংখ্যা আমরা দেখতে পাবো। ঠিক আছে? বা দেখতে পাচ্ছি বলতে পারি। তাই না? দেখো 1.1 থেকে শুরু করে কত অব্দি যাচ্ছি আমি? 1.9 অব্দি যাচ্ছি। তো দুটি সংখ্যা রয়েছে এখানে, থেকে শুরু করে up to 9, মানে 0.1 থেকে 0.9 অব্দি। তার মানে আমরা টোটাল 9টি সংখ্যা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? 9টি সংখ্যা টোটাল আমাদের এখানে দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে কতগুলি সংখ্যা তার মধ্যে নাম্বার লাইনের মধ্যে এক্সিস্ট করে। হ্যাঁ? এখানে যেমন 9টি সংখ্যা, ঠিক সিমিলারলি 2 থেকে 3 এর মধ্যে আমরা 9টি সংখ্যা দেখবো, 3 থেকে 4 এর মধ্যে 9টি সংখ্যা দেখবো। সেগুলো কি আমরা বলি? দশমিক সংখ্যা। এই যে সংখ্যাগুলো রয়েছে, এগুলোকে সমস্ত কি নাম্বার? ডেসিমাল নাম্বার। ঠিক আছে? আমি ডেসিমাল নাম্বার নিয়ে পরে আসছি। তো বাস্তব সংখ্যার মধ্যে যেহেতু আমি রয়েছি, বাস্তব সংখ্যা কি করতে পারে? সমস্ত সংখ্যাকে নিয়ে তৈরি হয়। অর্থাৎ যে সমস্ত সংখ্যাদের আমি কি করতে পারি, এই নাম্বার লাইনের মধ্যে বসাতে পারবো, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি করছি? বাস্তব সংখ্যা বলে থাকি। সাপোজ তাহলে এক্সাম্পল হিসেবে বলছি আমি এখানে, বাস্তব সংখ্যার এক্সাম্পল বা উদাহরণ হিসেবে বলতে পারি, কি বলতে পারি? যে কোনো সংখ্যা, মনে করো +5 বললাম আমি, -9 বলছি। ঠিক আছে? সিমিলারলি মনে করো 2, তারপরে -2, এই সমস্ত সংখ্যা। তারপরে মনে করো 13/7, এই যে আমরা এখানে ভগ্নাংশ লিখছি এটা, 0.3125, এরকম টাইপের যে সমস্ত নাম্বার, ডেসিমাল নাম্বার। অথবা √অফ, আমরা বলতে পারি √14, √15, এরকম টাইপের যত রকম নাম্বার রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, আমি বলে দিচ্ছি। সমস্ত নাম্বারটাই কি হয়েছে আমাদের কাছে বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। ঠিক আছে? সমস্ত সংখ্যাই আমরা কি বলছি? বাস্তব সংখ্যা নামে বলে থাকি। ঠিক আছে? বুঝতে পারলে? আমরা বাস্তব সংখ্যা কি করতে পারে? সমস্ত নাম্বারকে নিয়েই তৈরি হয়, যত রকম সংখ্যা আমরা বাস্তবে ব্যবহার করি। ওকে? বা অঙ্কে ইউজ করে থাকি। এটা হলো আমাদের বাস্তব সংখ্যা। বুঝতে পারলে তাহলে? বাস্তব সংখ্যার পরে চলে আসি আমরা, আমি বলছিলাম কাল্পনিক সংখ্যা, যেটা নিয়ে আমাদের পরীক্ষায় কোনো ডিসকাশন নেই। ঠিক আছে? তাও আমি তোমাদের হালকা করে একটু বলে দিচ্ছি এখানে। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, নাম্বার 2 দিচ্ছি আমি, কি ইমাজিনারি নাম্বারস, যাকে বাংলায় আমরা বলি কাল্পনিক সংখ্যা। বুঝতেই পারছো, কাল্পনিক মানে বাস্তবে কি করতে পারে না, অস্তিত্ব নেই যার কোনো, তাই না? বাস্তবে এক্সিস্ট করে না, অর্থাৎ কি কল্পনার জগতে এক্সিস্ট করে, বা কল্পনার জগতে বলা, এর থেকে আমরা ভালো ভাষা ইউজ করতে পারি, কল্পনার জগতে না বলে আমরা কি করতে পারি, যে সমস্ত সংখ্যাকে আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ বাস্তবে এখন আমরা কোনো প্রয়োগ করতে পারছি না, কিন্তু ইন ফিউচার হয়তো আমরা এটার প্রয়োগ করতে পারবো, সে সমস্ত সংখ্যাগুলো আমরা বলছি এখানে ইমাজিনারি নাম্বারস। ওকে? বাস্তবে তেমন কোনো অ্যাপ্লিকেশন আমরা না দেখলেও বা প্রয়োগ না দেখলেও, এর কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক রকম প্রয়োগ আমরা দেখতে পারবো, আশা করা যায়। আচ্ছা, এবার ইমাজিনারি নাম্বারস আমরা কাকে বলবো? আমি খালি এক্সাম্পল হিসেবে বলছি যে ইমাজিনারি নাম্বার কখনই আমরা কি করতে পারি না, নাম্বার লাইনের মধ্যে বসাতে পারি না। ঠিক আছে? কিছু কিছু নাম্বার যেমন রয়েছে, মনে করো বললাম আমি -2, টোটালটার উপর দিয়ে আমি একটি √ওভার সাইন দিয়ে দিলাম। ঠিক আছে? -2, উপরে রয়েছে কত? রুট, অর্থাৎ -2 এর আমরা কি করছি? √ওভার এখানে বের করছি। যে সমস্ত সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা বলতে পারি, নেগেটিভ নাম্বার, তাকে যখন বর্গমূল করা হয়, সেখান থেকে যে নাম্বারটা বেরিয়ে আসে, সেই সংখ্যাটাকে আমরা কি বলি? কাল্পনিক সংখ্যা বলে থাকি। অর্থাৎ বাস্তবে কিন্তু আমরা বর্গমূল কখনো ঋণাত্মক সংখ্যা নির্ণয় করতে পারি না। ওকে? কিন্তু যখন -2 রয়েছে, তার মানে কি আমরা এটাকে নির্ণয় করতে পারবো? কোনোদিনও পারবো না। শুধু 2 এর বর্গমূলটা আমরা নির্ণয় করতে পারি, কিন্তু -2 এর ক্ষেত্রে -2 পারবো না। এখানে তাহলে কি করি তখন? আমরা এই -2টাকে আমরা এরকম ভাবে স্প্লিট করি। অর্থাৎ -2 কে আমরা এভাবে চিন্তা করতে পারি, -1 * 2
এটা আমরা চিন্তা করতে পারি, তাই না? -1 × 2 কে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেখো তো, √(-1) ইন্টু √(2), তাই না? এটা কিভাবে করলাম আমি? ইন্ডেক্সের নিয়ম অনুযায়ী বা সূচকের নিয়ম অনুযায়ী, তাই না? তোমরা সবাই জানো এটা। আমরা পরবর্তী যে চ্যাপ্টার গুলো আসবো, তখন আমরা যখন সূচক নিয়ে আলোচনা করব, তখন তোমরা ভালো মতো ওটা আমি ডিসকাস করব। ওকে? তো √(-1) × 2, এরকে আমরা স্প্লিট করতে পারি দুটি ভাগে। সেটা হচ্ছে √(-1) ইন্টু √(2). ওকে? এখানে √(-1) যে পার্টটি রয়েছে, যেটা আমি এখানে লিখেছি, এই √(-1) এই পার্টটি হচ্ছে আমাদেরকে রিপ্রেজেন্ট করে কাল্পনিক সংখ্যাকে। ঠিক আছে, আমি নেক্সট লাইনে আসছি। √(-1) যেটা আমি লিখেছি, এই √(-1)টাকে আমরা অঙ্কে আমরা একটি এখানে অ্যালফাবেট ইউজ করি, সেটা আমরা ইউজ করি হচ্ছে আই, বা লেটার ইউজ করি, সেটা আমরা বলে থাকি আই। ঠিক আছে? তাহলে √(-1) মানে কত হলো? আই হলো, ইন্টু কত আছে? √2 আছে, তাই না? ইন্টু হয়ে যাবে √2, মানে হচ্ছে আই √2 আমরা বলতে পারি। অর্থাৎ আমরা দেখলাম এই যে আইটা আমরা তার মানে কি লিখছি? আইকে আমরা কি ধরছি? √(-1). এই যে √(-1) ইন্টু 2, আমরা যে টার্মটা পেলাম আই দিয়ে, এই টার্মটিকে যেটা আমি লিখেছি আই, এই টার্মটিকে আমরা বলছি কাল্পনিক ইউনিট, কাল্পনিক একক বা ইমাজিনারি ইউনিট। ওকে? এই আইটিকে আমরা কি বলি? ইমাজিনারি ইউনিট। ঠিক আছে? ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক তোমরা বাংলায় বলতে পারো। আই আমরা ইউজ করে থাকি। তাহলে যে সমস্ত সংখ্যার মধ্যে দেখবে রুটের ভিতরে -1 চলে আসছে, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলি? কাল্পনিক সংখ্যা বলে থাকি। এবার যেহেতু আমাদের পরীক্ষায় এটা নিয়ে কোনো আমাদের অঙ্ক আমাদের পরীক্ষায় দেয় না, ঠিক আছে? এটা নিয়ে আমরা কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই না, বা প্রয়োগ আসে না, বা কোনো অঙ্ক আমরা সচরাচর দেখতে পারি না। তাই এটা নিয়ে আমরা কোনো রকম ডিসকাশন আর করব না। ঠিক আছে? এটা আমরা নিয়ে এটা আমাদের এত অবধি আমরা রাখবো। কাল্পনিক সংখ্যা নিয়ে কোনো রকম অঙ্ক আমরা পরীক্ষায় দেখি না। শুধুমাত্র কি বলেছিলাম? বাস্তব সংখ্যা নিয়ে আসে, তো আমরা মেইনলি এবার বাস্তব সংখ্যাটা নিয়ে ফোকাস করছি। তো বাস্তব সংখ্যা কাকে বলে অলরেডি বলে দিলাম। সেখান থেকে আমরা কি পেলাম? ক্যাটাগরি নাম্বার 2, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। সেটা কি? সেটাও আমি বললাম। নেক্সট আমি চলে আসছি এবার বাস্তব কাল্পনিকের পরে আমাদের কি ছিল? রেশনাল নাম্বার ছিল, তাই না? মূলদ সংখ্যা ছিল, সেটা নিয়ে আমি চলে আসছি এবার। এবার আমি চলে আসছি সাব পার্টে, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারকে বাংলায় বলে কি? রেশনাল নাম্বারকে বাংলায় বলে কি আমরা? মূলদ সংখ্যা। রেশনাল নাম্বারকে আমরা কি বলি বাংলায়? মূলদ সংখ্যা, সেটা বলে থাকি, তাই তো? মূলদ সংখ্যা। ওকে? মূলদ সংখ্যা। এবার রেশনাল নাম্বার কাকে বলে এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। কাকে বলে সবার আগে আমরা লিখবো এখানে, ডেফিনেশনটা ভালো করে দেখবে। সংজ্ঞাটা আমি লিখছি। মূলদ সংখ্যা হচ্ছে, আমি এবার একদম বাংলায় লিখছি, এমন সংখ্যা হলো এমন এক প্রকার সংখ্যা মূলদ সংখ্যা হলো এমন এক প্রকার সংখ্যা যাকে আমরা p/q আকারে লিখতে পারি। আমি একদম তোমাদেরকে জেনারেল ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বললাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
ঠিক আছে? মূলদ সংখ্যা হলো এমন এক প্রকার সংখ্যা যাকে আমরা কি করতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি। এখানে একটি ইম্পর্টেন্ট কথা, এই যে পি বাই কিউ যে আমি টার্মটা ইউজ করলাম, স্মল পি বাই স্মল কিউ, এখানে পি কিউ কি সবার আগে জানতে হবে। পি আর কিউ এই দুটি যে লিখছি আমি এখানে, এরা হচ্ছে, পি কিউ হচ্ছে আমাদের কাছে, পি কিউ হলো আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখানে পি কিউ হলো আমাদের কি, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা নিয়ে এরপরে আমি ডিসকাস করব। পূর্ণ সংখ্যা বা যাকে আমরা বলছি ইন্টিজার্স। ঠিক আছে? এবং অবশ্যই আমাদের একটি কন্ডিশন এখানে লাগবে, সেই কন্ডিশনটা হচ্ছে কিউ আমাদের হবে নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ কিউ কে কি হওয়া যাবে না, শূন্য হওয়া চলবে না। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা কি করতে পারি, এরকম পি বাই কিউ আকারে লিখতে পারি, এবং অবশ্যই পি কিউ কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ কে শূন্য হওয়া চলবে না, মানে কিউ নট ইকুয়াল টু জিরো। যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারছি, সে সমস্ত সংখ্যাগুলো আমাদের কি হয়ে যাবে, মূলত সংখ্যা, যাকে আমরা ইংলিশে কি বলছি, র্যাশনাল নাম্বারস। বোঝা গেল তাহলে মূলত সংখ্যা কাকে কাকে বলে, আমি বলে দিলাম। নেক্সট আমি চলে আসছি তাহলে এক্সাম্পলে। মূল সংখ্যার এক্সাম্পল হিসেবে কাকে বলতে পারি, পি বাই কিউ করে লিখতে পারি, তাই না? তাহলে পি বাই কিউ করে কাকে লিখতে পারি, আমরা ওয়ান কে লিখতে পারি। ওয়ান কিন্তু আমাদের মূল সংখ্যার কারণটা কি, ওয়ান কে দেখো আমরা কিভাবে লিখতে পারি, ওয়ান বাই ওয়ান আকারে লিখতে পারি। কি পারি তো? তার মানে পি এর মান কত হচ্ছে এখানে, ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? এখানে পি এর মান কত হচ্ছে আমাদের, ওয়ান। কিউ এর মান কত হচ্ছে আমাদের কাছে, ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারছি, এবং কিউ এর মান যেহেতু এক, আমাদের কাছে শূন্য নয়, তার মানে কি বলতে পারি, ওয়ান আমাদের কি হয়ে যাবে, মূলত সংখ্যা হয়ে যাবে। একইভাবে তোমরা টু কেও বলতে পারো মূলত সংখ্যা, কারণটা কি, টু কে আমরা কি লিখতে পারি, টু বাই ওয়ান আকারে লিখতে পারি। এখানে পি এর মান তাহলে কত হচ্ছে, টু হচ্ছে। কিউ এর মান কত হচ্ছে, তাহলে আমাদের কাছে ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের তাহলে কি হচ্ছে, মূল সংখ্যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, মূল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি থ্রি কেও বলতে পারি থ্রি বাই ওয়ান, তা আমি আর লিখছি না। তারপরে যে সকল সংখ্যাগুলি মনে করো এরকম টাইপের রয়েছে, যেমন আমি বলছি এবার, ওয়ান বাই ফাইভ, টু বাই থ্রি, ফাইভ বাই সেভেন, ঠিক আছে, 17/19, যত রকম ভগ্নাংশগুলো রয়েছে, ঠিক আছে, এই যত রকম ভগ্নাংশ রয়েছে এবং নর্মাল পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, সমস্ত সংখ্যাই কিন্তু আমাদের কাছে কি হয়ে যাচ্ছে, রেশনাল নাম্বার বা মূল সংখ্যা হয়ে যাচ্ছে। ওকে, এমনকি আমরা এখানে বলতে পারি যে দশমিক সংখ্যা রয়েছে, মনে করো 0.333। ওকে, তারপরে মনে করো 22/7, এরকম টাইপের যে সংখ্যাগুলি রয়েছে এক্সেট্রা আমি বলছি, এরকম টাইপের যে সংখ্যাগুলি রয়েছে, সমস্ত সংখ্যাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, মূলত সংখ্যার মধ্যে আন্ডারে পড়ে যাবে। ঠিক আছে, মূলত সংখ্যার মধ্যে আমরা দেখতে পাবো এই সংখ্যাগুলোকে। তার মানে সমস্ত সংখ্যায় কি হচ্ছে, আমাদের মূলত সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো, এক দুই তিন চার পাঁচ ছয় করে যত সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাই মূলত সংখ্যা। সাথে আমাদের যে যত রকম ভগ্নাংশগুলো রয়েছে, সমস্ত ভগ্নাংশই কি হচ্ছে, আমাদের মূলত সংখ্যা হচ্ছে। এমনকি দশমিক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোও আমাদের মূলত সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে মূলত সংখ্যা, বুঝতেই পারছো এক্সপ্যানশনটা কত বা বিস্তারটা কত বেশি। ঠিক আছে, এটা আমরা বললাম ফার্স্টে। এবার এখানে আমরা মূলত সংখ্যা নিয়ে, আশা করছি তোমাদের এই পার্টটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, মূলত সংখ্যা কাকে বলে তোমরা জানলে। ইংলিশে আমরা কি বলি, র্যাশনাল নাম্বারস বলে থাকি। এবার আমি চলে আসবো নেক্সট ক্যাটাগরিতে, সেটা হচ্ছে মূলত সংখ্যার পরে চলে আসছি এবার আমি অমূলত সংখ্যা নিয়ে। মূলত সংখ্যার পরে এবার চলে আসছি আমি অমূলত সংখ্যা নিয়ে। রেশনাল নাম্বারের পরে আমরা চলে আসছি ইররেশনাল নাম্বারস নিয়ে, যাকে বাংলায় আমরা বলে থাকি অমূলত সংখ্যা।
ঠিক আছে, ইংলিশে কি বলি আমরা, ইররেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা। ওকে, এবার অমূলদ সংখ্যা কাকে বলে আমরা এখানে দেখব। অমূলদ সংখ্যা কাকে বলে আমরা দেখছি। ইরেশনাল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বারের ঠিক উল্টো, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না। ঠিক আছে, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না সেই সব সংখ্যাকে আমরা কি বলি, যে সমস্ত সংখ্যাকে আমরা কি করতে পারছি না, p/q আকারে লিখতে পারছি না, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলে থাকছি, ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। ওকে, সেই সব সংখ্যাকে আমরা কি বলি, আমরা অমূলদ সংখ্যা বলি, বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ তাদেরকে আমি p/q আকারে লিখতে পারছি না, অবশ্যই কিউটা যেন নট ইকুয়াল টু জিরো থাকে। কিউ আমাদের কাছে কত হবে, নন জিরো নাম্বার বা নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে যখন আমরা p/q আকারে লিখতে পারছি না যে সমস্ত সংখ্যাকে, তার সেই সমস্ত সংখ্যাকে আমাদের কাছে কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা বা ইংলিশে আমরা কি বললাম, ইররেশনাল নাম্বারস হয়ে যাবে। ওকে, যেমন একটা এক্সাম্পল এখানে বলছি তাহলে তোমাদেরকে আমি, যে অমূলদ সংখ্যা কাকে বলতে পারি আমরা। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে, 0.1237992135 এরকম করতে করতে নাম্বারটি কন্টিনিউ চলছে। ঠিক আছে, অর্থাৎ নাম্বারটি দেখো কোনো এন্ড হচ্ছে না, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে নাম্বারটি 1 2 3 4 এইভাবে লিখছি, 5 6 7 9 র্যান্ডম আমি একটি নাম্বার নিয়েছি। এই নাম্বার দেখো কন্টিনিউয়াস চলছে, ডট 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 দিয়েছি মানে কন্টিনিউয়াস চলছে, অর্থাৎ যার কোনো শেষ নেই, কোথায় শেষ হবে তাও আমরা জানি না। তো এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলি, অবরোধ সংখ্যা। কারণটা কি তোমরা তো দেখো, এই সংখ্যাটিকে কখনোই আমরা p/q আকারে লিখতে পারবো না। ঠিক আছে, আমরা কি করতে পারবো না, p/q আকারে এক্সপ্রেস করতে পারবো না বা লিখতে পারবো না, এই কারণে এই সংখ্যাটি আমরা কি বলছি, অমূলদ সংখ্যা হিসাবে গণ্য করছি বা চিহ্নিত করছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তাহলে আমি চলে আসি, অমূলদ সংখ্যাকে আমরা আর কোনো ভাগে ভাগ করি না সাধারণত, মূলদ সংখ্যা নিয়ে এবার আমি চলে আসছি। মূলদ সংখ্যাকে দেখো এবার আমরা ক্যাটাগরাইজ করেছিলাম বা ভাগ করেছিলাম তিনটি ভাগে, সেই তিনটি ভাগ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যাকে আমরা বলছিলাম পজিটিভ ইন্টিজার্স, এবং শূন্য ছিল, এবং কি ছিল আমাদের, নেগেটিভ ইন্টিজার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছিল, তাই না। ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল আমাদের, তারপরে ছিল আমাদের কাছে শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে আমি ঢুকবো ফার্স্টে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে, এবার আমরা ঢুকছি ইন্টিজার্স এর মধ্যে। ঠিক আছে, এবার রেশনাল নাম্বার হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট পেজে আসছি।
মাত্র পূর্ণ সংখ্যার পরে এখানে আমরা আলোচনা করবো এখন যে পূর্ণ সংখ্যা নিয়ে, যে আমরা বলছিলাম ইন্টিজার্স। ঠিক আছে, এবার তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবার। এবার আমরা আলোচনা করবো ইন্টিজার্স নিয়ে, যাকে বাংলায় আমরা বলছি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইন্টিজার্স যাকে বাংলায় আমরা কি বলছি, পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। পূর্ণ সংখ্যাকে আমরা কি করছি, এখানে দেখো আমি তিনটে পার্ট বলেছিলাম, তাই না? রেশনাল নাম্বারকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি, মূলত দুটি পার্টে, ইন্টিজার্স এবং ফ্র্যাকশনস। এবং রেশনাল নাম্বারে প্রথম যেটা আমি ভাগ করছি সেটা হচ্ছে ইন্টিজার্স। ঠিক আছে, এবার আমরা ইন্টিজার্স নিয়ে আলোচনা করছি। ইন্টিজারে যে পার্টটি আমাদের রয়েছে এখানে, ওকে, তারা আমরা আলোচনা করছিলাম যে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা ডিসকাস করব, তাই না? পূর্ণ সংখ্যা কাদেরকে বলি আমরা, বুঝতেই পারছো, সম্পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কি, সম্পূর্ণ, অর্থাৎ যে সমস্ত সংখ্যায় কোনো রকম ডেসিমেল থাকে না, তাদেরকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা বলে থাকি। অর্থাৎ পূর্ণ সংখ্যা কাকে বলছি, আমি এটা ডেফিনেশনটা বলেছি তোমাদেরকে একটু। আমরা রেশনাল নাম্বারের ক্ষেত্রে কি বললাম, যে সংখ্যাকে আমরা কি করতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি, তাই না? কিউ যেখানে নট ইকুয়াল টু জিরো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়, আমরা যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখি, কিন্তু কিউ এর মানটা কত হয়, এখানে কিউ এর মান হয়ে যাচ্ছে এক। ঠিক আছে, কিউ এর মান কত হয়ে যায় এখানে, এক। সেই সমস্ত সংখ্যাকে আমরা তাহলে কি বলছি, পূর্ণ সংখ্যা হিসেবে অভিহিত করছি বা পূর্ণ সংখ্যা হিসেবে বলছি। অর্থাৎ আমরা কি হলো, পি বাই কিউ, কিউ যদি এক হয় আমাদের তাহলে নাম্বারটা কি হচ্ছে, শুধুমাত্র পি পড়ে আছে, তাই না? পি কি হচ্ছে তাহলে, আমি আগেও বলেছিলাম পি কিউ দুজনেই ইন্টিজার্স। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিউ এর মানটা কত হচ্ছে, এক। অর্থাৎ শুধুমাত্র আমরা কাকে পাচ্ছি তাহলে, পি কেই পাচ্ছি। সেই সমস্ত সংখ্যাগুলো আমরা কি বলছি তাহলে, এখানে পূর্ণ সংখ্যা বলে থাকি। এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো পূর্ণ সংখ্যা কারা রয়েছে, যেমন রয়েছে আমাদের +1, সিমিলারলি আমাদের রয়েছে -1, তেমনই আমাদের রয়েছে +2, সিমিলারলি আমাদের রয়েছে -2, ঠিক আছে, +3, একইভাবে -3। এই যত রকম সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে চলতে থাকবে। সমস্ত সংখ্যায় কি বলছি আমরা, পূর্ণ সংখ্যা বলছি। ওকে, এবার পূর্ণ সংখ্যার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা হচ্ছে এখানে দেখো আমি বললাম কিউ এর মানটা হচ্ছে এক হতে হবে। আমি কি বলেছি পি এর মান যে এই নাম্বার হতে হবে বা কিছু হতে হবে, কিছুই বলিনি, তাই না? পি এর কোনো রেস্ট্রিকশন নেই। যেহেতু পি এর কোনো রেস্ট্রিকশন নেই, পি এখানে অবশ্যই কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যাই হবে, ডেসিমেল কিন্তু হবে না। কিন্তু পি এর মান কিন্তু এখানে কি হতে পারে, জিরো হতে পারে। ঠিক আছে, পি এর মান কিন্তু এখানে জিরো হতে পারে। অর্থাৎ এক্সাম্পল যেটা আমরা নিয়েছি +1, -1, +2, -2, +3, -3, এইভাবে চলছে, তাদের মধ্যে আমাদের একটি সংখ্যা হচ্ছে শূন্য। সেটাকে আমরা কি করতে পারি, কনসিডার করতে পারি এই পূর্ণ সংখ্যার এক্সাম্পলের মধ্যে। অর্থাৎ শূন্য রয়েছে, তার সাথে -1 রয়েছে, +1, +2, -2, +3, -3, এইভাবে সমস্ত সংখ্যায় চলতে থাকবে। ঠিক আছে, শূন্য হচ্ছে তার একটি এক্সাম্পল পূর্ণ সংখ্যার জন্য। ওকে, তো আশা করছি তোমরা যতটা আমি তোমাদের করালাম তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আজকে আমি এত দিয়ে রাখছি। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা ইন্টিজার্স এর যত রকম ক্যাটাগরিজ রয়েছে আর বাকি যে সমস্ত নাম্বারগুলো রয়েছে, সমস্ত নাম্বার নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং তার এক্সাম্পলস আমি তুলে ধরবো। ঠিক আছে, নাম্বার সিস্টেমিং খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আগেই বললাম। সমস্ত নাম্বার সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে অঙ্কগুলো করার আগে। তো সেটা আমরা সবার আগে করবো, কনসেপ্ট পার্টটি আমরা বুঝবো, তারপরে আমরা মেইন অঙ্কের দিকে আমরা এন্টার করব। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আজকের মতো এখানেই আমরা স্টপ করছি। হ্যালো।